সরকারি চাকরিতে সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্টের রায় সামনে এসেছে। এরপরও কিন্তু বাংলাদেশের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। সুপ্রিম কোর্ট জানিয়েছে এবার থেকে 93% চাকরিতে নিয়োগ হবে মেধার ভিত্তিতে, বাকি 7% চাকরিতে নিয়োগ হবে সংরক্ষণের ভিত্তিতে। আর এই রায় সামনে আসার পর সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করলেন যে ছাত্র আন্দোলনের নামে জিহাদিরা হামলা চালিয়েছে। তার দাবি গলা কেটে ফেলে রাখা হয়েছে। এই কাজ ছাত্ররা করতে পারে না, এর পিছনে রয়েছে শিবির, জামাত ও বিএনপি। তিনি পরিষ্কার জানালেন যে দেশে আর্মি নামাতে বাধ্য হয়েছেন তিনি, যখন বুঝেছেন যে এই আন্দোলনে শুধু ছাত্ররা নেই, ছাত্রদের পিছনে আন্দোলনে রয়েছে শিবির, জামাত, বিএনপি। এছাড়াও দেশ জুড়ে কারফিউ জারি করা নিয়েও সাফাই দিয়েছেন তিনি। তার যুক্তি, ছাত্র জীবন থেকে তিনি এই ধরনের রাজনীতি করছেন, তাই তিনি জানেন যে আর্মি কি করতে পারে আর কি করতে পারে না। তিনি আরো বলছেন যে ছাত্রদের জীবন বাঁচানোর জন্য তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তার মতে যত খুন খারাপি হয়েছে সেগুলো ঘটিয়েছে শিবির, জামাত, বিএনপি, এরা একসঙ্গে মিলে। বিএনপি সম্পূর্ণ মদত দিচ্ছে। তার আরো প্রশ্ন যে এরা এত টাকা কোথা থেকে পাচ্ছে। কারফিউ শিথিল করা হয়েছে কিছু এলাকায়, জেলাগুলিতে ইতিমধ্যেই শিথিল করা হয়েছে, আস্তে আস্তে ঢাকাতেও করা হবে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলছেন শেখ হাসিনা শোনাবো আপনাদের। জামাত শিবির তো জঙ্গি দল, কাজে জঙ্গিদেরই তো আক্রমণ। নইলে গলা কেটে একটা সাধারণ কর্মী ভোট দিত সবসময় আমাদের, তাকে গলা কেটে কলেজে ওখানে ফেলে রেখে দিল। গলা কাটে কি, হাত কেটে দিয়েছে, পা কেটে দিয়েছে, ছাদের থেকে ছাত্রলীগের কর্মীদের ফেলে দিয়ে মেরেছে। এই সমস্ত নৃশংসতা কে করে? কাজে এই শিবির হচ্ছে সম্পূর্ণ জঙ্গি, জামাতও জঙ্গি, আর বিএনপি আজকে তাদেরও চেহারাটা বেরিয়ে গেছে। এখনো দলেনি, এখনো হুকুম দেয় চালিয়ে যাও আন্দোলন, মানে আপনাদের এই জ্বালা পোড়া চালানোর হুকুমও দিয়ে যাচ্ছে। এখানে সবথেকে সেন্সিটিভ হচ্ছে ছাত্র ওখানে বসা। আমি জানি না ছাত্রদের সাথে আরো কাজ, তাদের কোনো ক্ষতি না হয় সেদিকে আমাদের দৃষ্টি দিতে হয়েছে। আমরা পুলিশ, আমাদের লোকবল সবকিছু দিয়ে চেষ্টা করেছি। যেদিন ছাত্ররা এই অগ্নিসন্ত্রাস যখন শুরু হলো, জ্বালা পাওয়া শুরু হলো, তারা আন্দোলনকারীদের কাছ থেকে তারা বললো যে এর সঙ্গে আমরা জড়িত না, আর এটাকে আমরা কন্ডেম করি, এটা আমরা চাই না। তারা যখন সরে এসেছে, আমি সেই সময় আমরা আর্মি নামিয়েছি। আমি কিন্তু তার আগে আর্মি নামাইনি। আমাদের অনেকেই বলতে চেষ্টা করে ছাত্রদের বিরুদ্ধে আর্মি নামানো। আমি রাজনীতি করে, ছাত্র রাজনীতি করে এসেছি। ওই ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে ওই সেনাবাহিনী যে কি করতে পারে আমার জানা আছে। আপনারা জানেন যে কটা ঘটনা, যতগুলি খুন খারাপি এই শিবির, বিএনপি, জামাত এরা একসাথে করেছে। আজকে কারফিউ দিতে আমরা বাধ্য হয়েছি মানুষের জানমাল রক্ষা করার জন্য। আমি তো কখনো এটা চাইনি, কারণ আমি যখন 81 সালে দেশে ফিরে আসি, প্রতি রাতে কারফিউ ছিল। জিয়াউর রহমান যতদিন দেশ চালিয়েছে রোজই কারফিউ। আমরা শুনতাম 10টার মধ্যে তাড়াতাড়ি ফিরতে হবে, কারণ রাতে কারফিউ। সেই কথাটা অনেকেই হয়তো মনে নাই, আবার অনেকে ইয়াংদের জেনারেশন তারা জানেও না। বিএনপি সম্পূর্ণ মদত দিচ্ছে। আমার প্রশ্ন, এরাই যে এত কিছু করছে, অর্থ সরবরাহ কারা করছে সেটা আপনারা খোঁজ নেন, যে অর্থগুলি কোথা থেকে আসছে আপনারা সেটা খবর নেবেন। আমি আপনার কাছে অনুরোধ, এবার আমরা চাই যত দ্রুত সম্ভব এই অবস্থা পরিবর্তন হবে। অনেকটা আমরা শান্ত করে নিয়ে আসতে পেরেছি, অনেকটা আমরা এটাকে মানে বলতে পারি যে অবস্থা ছিল তাতে আস্তে আস্তে এখন ভালো হবে। কারফিউ আমরা কিছু শিথিল করেছি আজকে, এখন আপনাদের তাড়াতাড়ি ছেড়ে দেবো। যখনই সিচুয়েশন ভালো হবে সময় বুঝে বুঝে আমরা দেবো। জেলাগুলিতে আমরা বলেছি যেসব জেলা এখন তারা কোনো গোলমাল করতে পারছে না, সেই জেলাগুলি এখানে ডিসি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং সশস্ত্র বাহিনী তারা বলে বসে ঠিক করে কোথায় কত ঘন্টা কারফিউ থাকবে, কোথায় থাকবে না, সেই অধিকারটা তাদেরকে দিয়ে দিয়েছি। আর ঢাকায় আমরা সেই ব্যবস্থাই দিচ্ছি, যতটুকু ভালো হবে আস্তে আস্তে সেটাও শিথিল হয়ে যাবে। অনেকেই শাস্তি দেওয়া হয়েছে আর জানি, কিন্তু শাস্তি দিয়েছে আবার জেল থেকে সাথে ওই একই চেহারা। তবে এবার অত সহজে ছাড়া হবে না। এই ধ্বংসযজ্ঞ চালিয়ে দেশকে নষ্ট করবে
আর অনবরত বিদেশে আজে বাজে রিপোর্ট দিয়ে যাচ্ছে। আর কেউ যদি মনে করেন যে হ্যাঁ আপনি আপনার কারখানা রক্ষা করতে পারবেন, সেই শক্তি আছে, এটা আপনারা খুলে ফেলতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যদি কোনো দুর্ঘটনা ঘটে তার দায় দায়িত্ব কিন্তু আমাদের দিতে পারবেন না, আপনাদের নিজ দায়িত্ব করতে হবে। তার কারণ আমি যখনই খবর পেয়েছি ওরা যাচ্ছে, আমি সাথে সাথে কারখানা বন্ধ করে শ্রমিকরা নিরাপদে চলছে, আমি সেই ব্যবস্থা নিয়েছি আপনাদেরই স্বার্থে। ইন্টেলিজেন্সের খবর আছে বলে এটা করতে পেরেছি, গোয়েন্দা সংস্থা সময় সময় খবর দিয়েছে বলে এটা সাথে সাথে ব্যবস্থা নিতে পেরেছি, সেটাও মাথায় রাখবেন। প্রসঙ্গত অবশেষে উঠে গিয়েছে বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংরক্ষণ। অবশ্য পুরোপুরি উঠে গেছে এই কথাটা বলা ভুল হবে, তবে তা উঠে যাওয়ারই শামিল। আগে বাংলাদেশের সরকারি চাকরিতে 56% কোটা ছিল, এবার সেটা কমে কোটার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ হবে মাত্র 7%। বাকি 93% নিয়োগ হবে মেধার ভিত্তিতেই। রবিবার 21শে জুলাই যুগান্তকারী রায় দিয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে সরকারি চাকরিতে কোটা নিয়ে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত যে যুগান্তকারী তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই কিন্তু এই আন্দোলনের জেরে প্রচুর ছাত্র মৃত্যু হয়েছে। সুপ্রিম কোর্টের রায়ে তাদের যে প্রাণের আহুতি জিতলো সেটা বলাই চলে। অনেকেই সেটা মনে করছেন। বাংলাদেশের সুপ্রিম কোর্ট রবিবার তার রায় সেখানে বলেছে যে 93% সরকারি চাকরি মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে। বাকি 7%-এর মধ্যে 5% 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারীদের উত্তরাধিকারী এবং অবশিষ্ট 2% অন্যান্য শ্রেণীর জন্য সংরক্ষিত রয়েছে। আগে বাংলাদেশের সরকারি চাকরিতে যে সংরক্ষণ ব্যবস্থা ছিল তাতে বলা হয়েছিল যে 30% চাকরি স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারীদের আত্মীয়দের জন্য সংরক্ষিত থাকবে। বলা যায় যে এই রায়ের ফলে কোটা বিরোধী যে আন্দোলন তাতে কিন্তু বড় জয় মিলেছে। মা এগুলা খুবই গায়ে লাগে, বাসায় মারবে কেন? সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।